তো বাংলাদেশের যে লিজেন্ড আছে তাকে সরানোর একটা মাত্র রাস্তা তারা খুঁজে পেয়েছে, সেটা কি জানেন? নির্বাচন। গত 17 বছরে হাসিনার একটা বালের টোকা দিতে পারে না মির্জা ফখরুল হাসিনার ছায়ার নিচে মুখ পেতে রয়েছে, কখন পেশাব করে দিবে সেই মির্জা ফখরুল এখন রাস্তায় দাঁড়ায় বলে নির্বাচন। বুঝি না সুঝি না নির্বাচন। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোড ম্যাপ চাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্টনিও গুটেরেস, জাতিসংঘের অনারেবল মহাসচিব, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া কভার করে নাই। আমি গত 4 দিন প্রথম আলো, আমার দেশ, ইত্তেফাক, ইনকিলাব, এদের সব জায়গায় যাইতেছে, অ্যান্টনিও গুটেরেস নিয়ে তারা কভারেজ করতেছে না। চিন্তা করতে পারেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে, প্রথম আলোর মতি কুত্তার বাচ্চা, ভারতীয় দালালের বাচ্চা, ভারতীয় বেশ্যার বাচ্চা, এর কোনো নিউজ নাই, কোথাও কোনো নিউজ করে নাই। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের বামপন্থী কিছু লোকজন, এদের মুখে একটাই স্লোগান, যে স্লোগানটা ভারতের। আগে বিএনপির স্লোগান ছিল বাংলাদেশ জিন্দাবাদ, আর এখন ভারত একটা স্লোগান মির্জা ফখরুল সহ বিএনপির লোকজনের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে, নির্বাচন, আগে চাই নির্বাচন, পরে চাই নির্বাচন। কারণ কি জানেন? কারণ একটা, বাংলাদেশে একজন কিংবদন্তি এই মুহূর্তে রুল করছে। ওই কিংবদন্তিকে সরানো ভারতের জন্য ফরজে আইন হয়ে গেছে। ওই কিংবদন্তিকে যদি বাংলাদেশ থেকে তাড়ানো না যায়, তাইলে বাংলাদেশে যেসব রাজনৈতিক পতিতারা আছে, মির্জা ফখরুলের মতো, সালাউদ্দিনের মতো, সানা ওবায়দের মতো, এদের মতো, আমির খসরু মাহমুদের মতো, ইকবাল টুকুর মতো, ইকবাল হোসেন টুকুর মতো, মির্জা আব্বাসের মতো, এদেরকে থাপ্পড় চোপাড় দিয়া রয়ের খাঁচায় ঢুকানো যাবে না। কেউই জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে না। আপনার কথাটা তো ইউনিভার্সাল ট্রুথ। বিএনপি শুনছেন ওয়াকারের সমালোচনা করছে, এই যে বক্তব্য দিচ্ছে রাওয়া ক্লাবে। জামাত ইসলামের শুনছেন, ওখানে গিয়ে কথা বলছে। তারপরে অন্যান্য বামপন্থী রাজনীতিবিদরা শুনছেন ওয়াকারের বিরুদ্ধে কোনো কথা বলছে। আচ্ছা, সব হুবরির বাচ্চা হুবরিরা বৈশা শুধু ইউনূসের এইটা হয়েছে, ডক্টর ইউনূস এইটা পারে না, ডক্টর ইউনূস ওইটা পারে না। এই কুত্তার বাচ্চারা আসলে ডক্টর ইউনূসের পাঞ্জাবের কোনা ধরে টানে, কিন্তু ওয়াকারের পাশার ধারে যাইতেছে না, কারণ ওয়াকার বন্দুক নিয়ে খাড়াই রয়েছে। বিষয়টা কি এমন? জিয়াউর রহমানের দল বিএনপি, আপনি নিজে চিন্তা করতে পারেন, আপনার দলের মহাসচিব মুজিবের জন্য কান্দে, ওনার জন্য মুজিবের জন্য খারাপ লাগে, কিন্তু গত 16 বছরে ওনার মুখ থেকে আমি একবার শুনি নাই জিয়াউর রহমানের মাজারের পাশে দাঁড়িয়ে উনি কাঁদছে। আমি একবার দেখি নাই বেগম জিয়া মারা যাচ্ছে এটা নিয়ে উনি কান্নাকাটি করছে। আমি একবার দেখি নাই তারেক রহমানের জন্য ওনার চোখের পানি ঝরছে, কিন্তু ওনার মুজিবের জন্য খুব কান্না। এটা হচ্ছে মির্জা ফখরুল। মানে আমি বুঝি না এই নপুংসক লোকটা, এই লোকটা কেমনে বাচ্চা কাচ্চা পয়দা করছে আমি জানি না। আমার কেন যেন মনে হয় লোকটা হিজড়া নাম্বার 1। আর তার পাশে আবার দাঁড়ায় রয়েছে কক্সবাজারের কোন এক সময় জেলা কমিটির নেতা ছিল, পাউডার মাখা মুখটারে সাদা বাইন্দা বানাইয়া রাঙ্গামুলা ভারতে ইচ্ছা কইরা 7 বছর থাকছে ভারতের কাছাকাছি যাওয়ার জন্য। তার একটা কম্পিটিশন ছিল চট্টগ্রামের আসলাম চৌধুরীর সাথে। আসলাম চৌধুরী মহাসচিব হবে না সালাউদ্দিন মহাসচিব হবে, দুইজনের কম্পিটিশন ছিল। এখন আসলাম চৌধুরীও ইন্ডিয়া যায় পড়ে থাকতো ইন্ডিয়ার দাবিদারি পাওয়ার জন্য। সালাউদ্দিন এই সুযোগটা কাজে লাগাইছে। সালাউদ্দিনের মুখে একবার শুনছেন আমাকে কেন গুম করা হয়েছে, আমাকে কেন ইন্ডিয়ায় পাঠানো হয়েছে? এই কথাটা সালাউদ্দিন একবারও বলে না। কেন বলে না জানেন? তাকে হাতের থেকে ছাড়া হয়েছে। 7 বছর সে ইন্ডিয়ায় বসে কি করছে? ডিম পাটছে নাকি বিজেপির পা চাটছে? তাকে যেন এখানে পাঠানো হয় তৈরি কইরা। আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশে ভারতীয় আগ্রাসন যেভাবে জাকিয়ে বসেছে, বিএনপির কোন সরকার প্রধানকে আমি দেখি না, তারেক রহমান অথবা বেগম জিয়াকে আমি দেখি না যে মায়ানমারের প্রেসিডেন্টের চোখের দিকে তাকিয়ে বলবে যে আমি এই রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি, তারা ওখানে গিয়ে যুদ্ধ করবে। কারণ বেগম জিয়া, তারেক রহমান অথবা মির্জা ফখরুল এরা কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না। এটা একমাত্র জিয়াউর রহমানের দ্বারাই সম্ভব ছিল। ভারতের ইনফ্লুয়েন্সে বাংলাদেশে এখন এমন কোন রাজনীতিবিদের চেহারা বা চরিত্র আমার জানা নাই যে মায়ানমারের প্রেসিডেন্টের দিকে তাকিয়ে বলবে ইদার টেক দেম অর আই এম গোইং টু আর্ম দেম। এমন লিডার বাংলাদেশে নাই। তাইলে আমাদের বিকল্প কি? আমাদের বিকল্প একটা, সে বিকল্প হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস।
ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য অনলি পার্সন হু ক্যান রিজলভ দিস ইস্যু। উনি জাতিসংঘকে বলছে যে আগামী বছরের রোজার ইফতার আমরা যেন মায়ানমারে গিয়ে অর্থাৎ আরাকানে গিয়ে আমরা যেন ইফতারি করতে পারি। একটা টাইম লাইন উনি ধরে দিয়েছেন খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক ভাষায়। এবং আরো একটা কথা, উনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে এনেছেন, এনে 4 দিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন এবং এটার একটা সামারাইজেশন উনি আনবে কোথায় জানেন? এই মাসের 27 তারিখ উনি চায়না যাবেন। চায়নার সাথেও উনি দেখবেন এই ব্যাপারে একটা বোঝাপড়া করে আসবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের তার ম্যানেজারিয়াল স্কিল এবং তার ডিপ্লোমেসি এবং তার অ্যাপ্রোচ, এটাকে আপনারা যদি একটু নিখুঁত ভাবে দেখেন, ভদ্রলোক এইভাবেই সফট ওয়েতে প্রত্যেকটা জিনিসকে দেখে। সুতরাং আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা এই রোহিঙ্গা সমস্যা সমাধান বাংলাদেশে সম্ভব এবং এটা উনিই করবেন এবং পৃথিবীতে উনি হবেন একজন জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দলটাকে চালাতে পারে দেন বিএনপি সার্ভাইভ করবে। কিন্তু বিএনপি এখন যেভাবে চলছে, আমি অবাক হব না নেক্সট 25-30 বছরের মধ্যে বিএনপি উইল বিকাম জাতীয় পার্টি, বাংলাদেশের জাতীয় পার্টির মতো দাঁড়াবে। এবং এই দোষ হবে বেগম জিয়া এবং তারেক রহমানের, কারণ তারা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে। আমি বলছি বাংলাদেশে এমন কোন সরকার প্রধান আসবে না যার ওই হ্যাডাম আছে এই কথা বলার যে আমি তোমাদের আরব রোহিঙ্গাদের বলবে যে আমি তোমাদের কষ্ট দিলাম, যাও যুদ্ধ করো। এটার জন্য আলেনদের দরকার, এটার জন্য নেলসন ম্যান্ডেলার দরকার, এটার জন্য অ্যালবার্টো সান্টোস ডে লুলার দরকার। বাংলাদেশে এই ধরনের নেতা এখন নাই, নাম্বার 1। নাম্বার 2, ভারতীয় বাংলাদেশের যে মিডিয়া আছে এদের আমি জঘন্য ভাষায় গালিগালাজ করেছি একটা কারণে। অ্যান্টনিও গুটেরেস যদি পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রিতে যেত, ওই 4 দিন তার জন্য স্পেশাল এডিশন বের করে দিত, প্রত্যেকদিন হেডলাইন করতো অ্যান্টনিও গুটেরেসকে নিয়ে। দর্শকবৃন্দ, প্রথম আলো তা করে নাই, ডেইলি স্টার তা করে নাই, ইত্তেফাক তা করে নাই, কারণ এই কুত্তার বাচ্চারা ভারতের তল্পি বাহক, তাদের কাছ থেকে তারা বেতন নেয়। অ্যান্টনিও গুটেরেসকে তারা ফোকাস করে নাই, কারণ অ্যান্টনিও গুটেরেসকে যদি ফোকাস করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোকাস করা হবে, কারণ এই বেজন্মার বাচ্চারা এটা করবে না। বাংলাদেশ জামাত ইসলামী কখনো ইন্ডিয়ান ডিক্টেশন নেয় না। ওনাদের যে জামাত ইসলামীর যে বর্তমান আমির আছে ডক্টর শফিকুর রহমান, ওনার কিছু কথাবার্তার উপরে আমি সন্দেহ পোষণ করি, কারণ উনি একসময় জাসদের। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোড ম্যাপ চাই। বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া, তারা কবে কি করবেন, এটা তো গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাবো যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন 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 এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, আমরা কিন্তু কখনোই একথা, আমরা একটি দফা আমরা দিয়েছি 2 বছর আগে, সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে। সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা, ফটকটা ওটাই, গেটটা সেটাই, সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। কারা, কে, হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথা তো আপনার জনগণই ঠিক করবে। সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান, আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, এগুলো কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দসই আমি 2-1টা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয় আপনি যদি একটু বলেন। 2-1টা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায়, অত্যাচার, জুলাই মাস, সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর, অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, অতীত দিয়েছি আমি এখন, এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি
আমার মতো করে দিতে পারবো। জি। আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা, শ্রোতা যারা, তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি। তখন আপনার 30 লক্ষ বলে যে বলুন, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অত্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন, সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি। এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই। লেট আস নট ডিভাইড, লেট আস নট, আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি, এক জায়গায় এসে সঠিকভাবে এগোই। আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি। সেটাই একমাত্র পথ। লাস্ট প্রশ্ন, এটা অবশ্য দর্শকদের প্রশ্ন, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেল 24-এর জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমি শুধু এই প্রশ্নটি করতে চাই জনাব যে বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে, আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি না, এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছে যে আগে যে আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে। শোনেন, এগুলো কিছু মানুষ আছেন, কিছু মনে করবেন না, যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না, এবং তাদের বায়াস, তারা বিএনপিকে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন। প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি, কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কাউকে ঢুকবে? এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে। আপনি বলেন, আমি নামগুলো বলতে পারি। হ্যাঁ, আপনার সালমান রহমান, আপনার এস আলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে, তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে। এবং কনজিউমার গ্রুপ যা ইম্পোর্ট করা হয়, তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে। সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি, সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাম টাইম। এটাতে কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিল। যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন, অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি, অ্যান্ড উই মাস্ট গিভ দ্যাট টাইম। এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা, অনেক ক্ষেত্রে আপনারা কাউকে কাউকে বহিষ্কারও করেছেন। এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে? না, আমি আমাকে বলি, আমি কিন্তু মাঠের মানুষ। আমি আপনার ঢাকা বেস পলিটিশিয়ান নই, আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে। আমি পৌরসভার মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। শুধু আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয়। এখানে আমাদের দুর্ভাগ্য যে গত 53-54 বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি, কোনো গভর্নমেন্টই পারেনি, মেবি দ্যার ভেস্টেড ইন্টারেস্ট বলে পারেনি। এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করা না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না। সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিং এর মাঝখানে যে সমস্ত আপনার এই যে দালালরা যারা আছে, আপনার যারা ভাগ করে নিয়ে যায়, ভাগ করে টাকাগুলো নিয়ে যায় 4টা 5টা 6টা করে, সেখানে কিন্তু বেরিয়ে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং এইটা করার জন্য আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার এবং সময় দরকার, যেখানে আপনি এটা করা সম্ভব হবে। আপনি জানেন ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে, অ্যাসোসিয়েশনস আছে, আপনার যারা ফার্মার্সদের, যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের সেগুলো কিছু গড়ে ওঠেনি, উঠতে দেয়নি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিবিদরা যেন ওই লক্ষ্যে কাজ করেন, সেটা অত্যন্ত জরুরি ব্যাপার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা আমরা করেছি, আপনি সবগুলো বিষয়েই আসলে আপনার অবস্থান, দলের অবস্থান চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন। আমাদের দর্শকরা খুব উপভোগ করেছেন, তারা খুবই অ্যাক্টিভ ছিলেন। 14,000-এর মতো দর্শক কনকারেন্ট ভিউ ছিল আমাদের ইয়েতেই, চ্যানেল 24 নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছেন। বেশিরভাগ আপনার সাফল্য কামনা করেছেন, দলের সাফল্য কামনা করেছেন, কেউ কেউ কিছু সমালোচনাও করেছেন। আমরা পলিটিক্সে যখন করি তখন সমালোচনা সহ্য করতে হবে। আপনাকে
ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।